21 ফেব্রুয়ারি 1952 সাল ঢাকার রাজপথে মিছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। 144 ধারা অমান্য করে ছুটে চলল সেই মিছিল। পুলিশের গুলিতে ঝরে পড়ল তাজা প্রাণ। থামানো যাচ্ছিল না ছাত্রদের। এরই মধ্য দিয়ে এলো বিজয়, ভাষার জন্য লড়াই। আজ শোনাব ইতিহাসের সেই পাঠ। 1948 সালের 19 মার্চ ঢাকায় আসছেন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। পূর্ববঙ্গের জনগণের কাছে তিনি তখন কায়েদে আজম বা মহান নেতা, কারণ তারই নেতৃত্বে 1947 সালের 14 আগস্ট ভারত ভেঙে সৃষ্টি হয় নতুন একটি দেশ পাকিস্তান। 1940 সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হয়ে গেছে। মোহাম্মদ আলী জিন্নাহ তাই দেবতুল্য একজন নেতা, তাঁর সমকক্ষ কেউ নেই। তার বিরুদ্ধাচরণ হবে এমনটি কারো কল্পনাতেও নেই। কিন্তু জিন্নাহ প্রথম ধাক্কাটি খেলেন বঙ্গে এসে। পাকিস্তানের ক্ষমতায় তখন মুসলিম লীগ। পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। তোরণ, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ডে ছেয়ে গেছে জনসভার মাঠ ও ঢাকা নগরের অলিগলি। খুবই স্বাভাবিক, কারণ পাকিস্তান সৃষ্টির মাত্র 5 মাস 7 দিনের মাথায় তিনি বিরাট এক সমাবেশে বক্তব্য রাখবেন। জিন্নাহর ঢাকায় আগমনের উদ্দেশ্য 21 মার্চ রেসকোর্স ময়দান এবং 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে ভাষণ। তাকে বরণে ব্যাপক প্রস্তুতি। তাছাড়া বাঙালি মুসলমানরা তো জিন্নাহ বলতেই অজ্ঞান, কারণ তিনি মুসলিমদের জন্য সৃষ্টি হওয়া পাকিস্তান রাষ্ট্রের স্থপতি। 21 মার্চ রেসকোর্স ময়দানে ব্যাপক সমাগম ঘটে। ভাষণের এক পর্যায়ে জিন্নাহ বলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। ঐক্যের জন্য একটিমাত্র রাষ্ট্রভাষা থাকার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। বক্তব্যে তিনি আরও বলেন, একটি শক্তি পাকিস্তানের ঐক্য বিনষ্টের চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। Pakistan is going to be Urdu and no other language. রেসকোর্স ময়দানের সভায় জিন্নাহর বক্তব্যে কিছু আপত্তি উঠলেও প্রতিবাদটা জোরালো ছিল না, কারণ ওটা ছিল আম জনতার সমাবেশ। রাষ্ট্রভাষার গুরুত্ব কি, রাষ্ট্রভাষা উর্দু হলে সমস্যা কি, তা বোঝার জ্ঞান তো সবার থাকার কথা নয়। তারপরে সমাবেশের পর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জিন্নাহর ছবিযুক্ত কিছু তোরণ ভাঙচুর হয়েছে। 24 মার্চ 1948 সাল জিন্নাহ যোগ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে। অনুষ্ঠান হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। এটি তো আর রেসকোর্স ময়দানের মতো আমজনতার সমাবেশ নয়। সেখানে সমবেত হন ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের শিক্ষিতরা। ইংরেজিতে দেয়া বক্তব্যে জিন্নাহ বললেন, উর্দু অ্যান্ড উর্দু অ্যালোন উড বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অব দ্য স্টেট অব পাকিস্তান। সঙ্গে সঙ্গে প্রতিবাদ উঠল। কিছু ছাত্র চিৎকার করে বলে ওঠেন, নো নো অ্যান্ড নেভার। মোহাম্মদ আলী জিন্নাহ এই প্রথম বড় ধরনের ধাক্কা খেলেন, যা তিনি ভাবতেই পারেননি। কারণ পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন এবং মুসলিম লীগের নেতারা তাকে বুঝিয়েছিলেন, উর্দু রাষ্ট্রভাষা হলে বাঙালিদের মধ্যে তেমন প্রতিক্রিয়া হবে না। কিছু কমিউনিস্ট ও মুসলিম লীগ বিরোধী ছাড়া সকলেই উর্দুর পক্ষেই আছে। সামান্য যে বিরোধিতা, তা গুটি কয়েক মানুষের ষড়যন্ত্র। কার্জন হলে প্রতিবাদের মুখে থমকে গিয়েছিল জিন্নাহর বক্তৃতা। তবে ক্ষণকাল চুপ থেকে তিনি ফের বক্তৃতা শুরু ও শেষ করেন। বক্তৃতায় জিন্নাহ 3টি ঘোষণা দিলেন। 1. উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 2. রাষ্ট্র রক্ষার প্রয়োজনে কমিউনিস্ট ও বিদেশিদের চর্দের ব্যাপারে সতর্ক থাকতে হবে। 3. জাতির খেদমতের জন্য সবাইকে মুসলিম লীগে যোগ দিতে হবে। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে পাকিস্তানি শাসক গোষ্ঠী। 21 মার্চ রেসকোর্স ময়দানে জিন্নাহর ঘোষণার পর প্রথম প্রতিবাদ করে তমদ্দুন মজলিস। 22 মার্চ সংগঠনটি একটি বিবৃতি দেয়। পরদিন বিবৃতি দেন শেরে বাংলা একে ফজলুল হক। তিনি জিন্নাহর 21 মার্চের বক্তব্যের তীব্র নিন্দা জানান। নবসৃষ্ট পাকিস্তান রাষ্ট্রে জিন্নাহ তখন অপ্রতিদ্বন্দ্বী নেতা। জিন্নাহর বক্তব্যের বিরোধিতা যেন অনেকের কাছে অনুভূতিতে আঘাত পাওয়ার মতো একটি বিষয়। মৌলানা আকরাম খাঁ সম্পাদিত দৈনিক আজাদ পত্রিকা প্রতিবাদকারীদের সমালোচনায় মুখর হয়। পত্রিকাটি সংবাদ শিরোনাম করে, হক সাহেবের হুঙ্কার, কায়েদে আজমের প্রতি জঘন্য আক্রমণ। 1948 সালের মার্চে ঢাকা সফরে আসা মোহাম্মদ আলী জিন্নাহ ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন শামসুল হক, কামরুদ্দিন আহমেদ, আবুল কাশেম, মোহাম্মদ তোহা, অলি আহাদ এবং আরও কয়েকজন ছাত্রনেতা। বৈঠকে জিন্নাহর সঙ্গে ছাত্রনেতাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। জিন্নাহর সঙ্গে ডাকসু এবং হল সংসদের নেতাদের আরও বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী ছিল হিন্দু ধর্মাবলম্বী। সুবিধা হবে না বুঝতে পেরে জিন্নাহর বৈঠক বাতিল করা হয়। তিনি চলে যান পাকিস্তানে। এবার যাওয়া যাক আরেকটু আগে, অর্থাৎ শুরুর দিকে। রাষ্ট্রভাষা বিষয়টি আসলো কেন? সহজ উত্তর, নবসৃষ্ট একটি পাকিস্তান রাষ্ট্রের জন্য প্রয়োজন ছিল বলে। কিন্তু তাই বলে বহুভাষীর একটি দেশে কোনো একটি ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা দিতে হবে কেন?
কি ছিল শাসকদের উদ্দেশ্য। লক্ষ্য করলেই দেখবেন আমি এই আলোচনায় একটি বারো স্বাধীন হওয়া রাষ্ট্র পাকিস্তান বলিনি, বলেছি জন্ম নেওয়া পাকিস্তান, সৃষ্টি হওয়া পাকিস্তান। এর কারণ পাকিস্তান নামের কোনো ভূখণ্ডের অস্তিত্ব কখনোই ছিল না। পাকিস্তান নামটি সৃষ্টি করা একটি নাম। ভারত ভেঙে আলাদা হওয়া একটি অংশের নাম রাখা হয়েছে পাকিস্তান। এ নিয়ে আলোচনা করব আরেকটি পর্বে। আবারও ফেরা যাক সংগ্রাম নিয়ে আলোচনায়। পাকিস্তান সৃষ্টির পর দেশটির রাষ্ট্রভাষা ঠিক করা জরুরি হয়ে পড়ল। নীতি নির্ধারণী পর্যায়ে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। পূর্ববঙ্গ ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ঠান্ডা লড়াই। 23 ফেব্রুয়ারি 1948 সাল কুমিল্লা থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত প্রথমবারের মতো বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে গ্রহণ করার জন্য একটি প্রস্তাব আনেন। বাঙালি গণপরিষদ সদস্যদের একটি অংশ পক্ষে অবস্থান নিল, মুসলিম লীগ সমর্থিত সদস্যরা এর বিপক্ষে অবস্থান নেন। বিরোধীদের মধ্যে পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত সদস্য খাজা নাজিমউদ্দিন ছিলেন শীর্ষে। তার বক্তব্য ছিল পাকিস্তানি সংস্কৃতিতে হিন্দুয়ানি সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা চলছে। ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। অবশেষে সেই বিলটি বাতিল হয়, কিন্তু এরপরও ধীরেন্দ্রনাথ দত্ত 3টি সংশোধনী সহ আরও 3বার বিলটি উপস্থাপন করেন। প্রতিবারই বাতিল হয়। 1948 সালের 4 থেকে 7 মার্চ ছিল মাঠের সংগ্রামে নামার প্রস্তুতি পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র রাজনীতির শীর্ষস্থানীয়দের নিয়ে গঠিত হয় স্টুডেন্ট অ্যাকশন কমিটি। সংগ্রামের জন্য এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি রূপরেখা প্রণয়ন করে। বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে 21 মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয়। সেদিন বড় একটি সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশ থেকে বের হওয়া মিছিলে হামলা চালায় মুসলিম লীগ সরকারের পুলিশ। গ্রেফতার হন শামসুল হক, কাজী গোলাম মাহবুব, শেখ মুজিবুর রহমান, শওকত আলী, অলি আহাদ এবং আরও বেশ কজন। 15 মার্চ 1948 সালে স্টুডেন্টস অ্যাকশন কমিটির সঙ্গে বৈঠকে বসেন খাজা নাজিমউদ্দিন। তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার আশ্বাস সংবলিত একটি অঙ্গীকারনামায় সই করেন। আসলে খাজা নাজিমউদ্দিন খুবই উদ্বিগ্ন ছিলেন 19 মার্চ থেকে জিন্নার ঢাকা সফরকালে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে কিনা তা নিয়ে। সেই জন্য স্টুডেন্ট অ্যাকশন কমিটির সঙ্গে বৈঠক করে স্বাক্ষর করেছিলেন আশ্বাসের অঙ্গীকারনামায়। কিন্তু মোহাম্মদ আলী জিন্নার রেসকোর্স ময়দানের সমাবেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের 2টি ভাষণে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলেন। এরপর থেকে শুরু হয়ে যায় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার লক্ষ্যে মাঠের সংগ্রাম। ভাষার সংগ্রাম এক পর্যায়ে আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমিত হতে শুরু করে। 21 ফেব্রুয়ারির আগ পর্যন্ত ছিল সংগ্রামের ধারাবাহিকতা। নিয়মিত কর্মসূচি ছিল, ফেব্রুয়ারি মাসে এসে যুক্ত হয় নতুন মাত্রা। 4 ফেব্রুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয়। 21 ফেব্রুয়ারি হবে সাধারণ ধর্মঘট। সেই কর্মসূচি ও মিছিল ঠেকাতে 18 ফেব্রুয়ারি জারি করা হয় 144 ধারা। 20 ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবুল হাশিম। 144 ধারা ভঙ্গ করা হবে কিনা তা নিয়ে কিছুটা মতভিন্নতা থাকলেও সংগ্রাম চালিয়ে যাওয়ার পক্ষে অটল থাকেন সকলেই। এরপর 21 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা কলেজের গেটের পাশের ছাত্রছাত্রীদের জমায়েত শুরু হয়। সকাল 11টায় কাজী গোলাম মাহবুব, অলি আহাদ, আব্দুল মতিন, গাজীউল হকের উপস্থিতিতে শুরু হয় সমাবেশ। তবে সেখানেও 144 ধারা ভাঙ্গা হবে কিনা তা নিয়ে মতানৈক্য ছিল। কিন্তু উপস্থিত ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত নিয়ে মিছিল শুরু করেন। সেই মিছিল পূর্ব বাংলা আইন পরিষদের দিকে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আবুল বারকাত, আব্দুল জব্বার ও আব্দুল সালাম। মারা যায় ওয়াহিদুল্লাহ নামের 9 বছর বয়সের আরেকজন শিশু। আহত হন অনেকেই। 21 ফেব্রুয়ারির সেই স্ফুলিঙ্গ ঢাকা থেকে ছড়িয়ে পড়ে সারা দেশে। সে আন্দোলন আর ছাত্রদের মধ্যে সীমিত থাকেনি। পাকিস্তান সৃষ্টির মাত্র 3.5 বছর না যেতেই মুসলিম লীগের গদির টলটলায়মান অবস্থা। 22 ফেব্রুয়ারি হাজার হাজার ছাত্র জনতার সমাবেশ। কার্জন হলের সামনে অনুষ্ঠিত হয় শহীদদের নামাজে জানাজা। বের করা হয় শোক মিছিল। সেই মিছিলও পুলিশের গুলি। শহীদ হন তফিউর রহমান সহ আরও 4 জন। আন্দোলন পরিণত হয় দাবানলে। অতঃপর বাংলার উত্তাপ উপলব্ধি করেন নুরুল আমিন। তিনি তড়িঘড়ি করে আইন পরিষদে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিল আনেন এবং সংসদে তার সর্বসম্মতভাবে পাশ হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের যে স্বাধীনতা, তার বীজ বপিত হয়েছিল 1952 সালে। বাঙালিকে তার আত্মপরিচয়ের জানান দিয়েছিল ভাষার সংগ্রাম। হাজার বছরের বাংলা, বাঙালি সংস্কৃতি যতই বলি না কেন,
সেই বাঙালি সত্তা ছিল ঘুমন্ত। আর সে কারণেই বিদেশি দখলদার বেনিয়ারা বাঙালিকে শাসন শোষণ করতে পেরেছে শত সহস্র বছর। এই প্রথম একুশ যেন আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে বলল, তোমরা তো বাঙালি, জেগে ওঠো, প্রতিবাদ করো, সংগ্রাম করো। 21 ফেব্রুয়ারির ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশ, তাই বলা যায় 21 ফেব্রুয়ারি বাঙালির শুভ জন্মদিন। এমন একটি সংগ্রাম বিরল ঘটনা। 21 ফেব্রুয়ারি তাই বিশ্বময়। সারা বিশ্ব দিবসটিকে পালন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। মজার বিষয় হলো 21 ফেব্রুয়ারিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে মুখ্য ভূমিকা রেখেছেন যে দুজন, তাদের নাম রফিক সালাম। কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা। 1998 সালে তারা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে। আবেদনটি নজরে আসে মহাসচিবের তথ্য দপ্তরের কর্মচারী হাসান ফেরদৌসের। পরে তিনি রফিক সালামকে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামের একটি সংগঠন দাঁড় করান। বিষয়টি নিয়ে তারা কাজ শুরু করেন, জনমত গড়ে তোলেন। 1999 সালে 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উপস্থাপিত হয়। এতে সমর্থন দেয় বিশ্বের 188 দেশ। 21 ফেব্রুয়ারি স্বীকৃতি লাভ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। 2010 সালের 21 অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের 65তম অধিবেশনে সর্বসম্মতভাবে পাশ হয়। সেই থেকেই আমাদের 21 এখন সারা বিশ্বের।